তাহলে আমরা এ পর্যন্ত তোমাদেরকে আলোচনা করলাম প্রকৃতি কাকে বলে। প্রকৃতিকে আমরা বলেছি যে একটা শব্দকে ভাঙলে যে মূল অংশ পাওয়া যায় সেটা হলো প্রকৃতি, অর্থাৎ কোন শব্দ থেকে প্রত্যয়কে বাদ দিলে যে অংশ পাওয়া যাবে। তাহলে প্রকৃতিকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ক্রিয়া প্রকৃতি আর নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কাকে বলে সেটা নিয়ে আমরা কথা বলেছি। ক্রিয়ামূল বা ধাতু যখন প্রকৃতি হবে তখন ওটা ক্রিয়া প্রকৃতি, আর নাম শব্দ যখন প্রকৃতি হিসেবে বসবে তখন ওটা নাম প্রকৃতি বলা হয়। উদাহরণ আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি। এবার আসো প্রত্যয়। প্রত্যয় জিনিসটা হচ্ছে, আমরা আগেই তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যয় যোগে শব্দ গঠন করা যায় বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায়। তো সেক্ষেত্রে দেখাচ্ছে যে প্রত্যয় কোনটাকে বলা হবে, ধাতু বা ক্রিয়ামূলের পরে বা প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণসমাস যুক্ত করে আমরা নতুন শব্দ গঠন করি, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হবে প্রত্যয়। তো প্রত্যয়ের উদাহরণ হিসেবে দেখো, খা যোগ অন খাওন, দুল যোগ অনা দুলনা, লাজ যোগ উক লাজুক। তাহলে যোগ চিহ্ন ডান পাশে আমরা যে বর্ণ বা বর্ণ সমষ্টিকে বসিয়েছি এগুলোকে আমরা বলবো প্রত্যয়। তাহলে দুটো জিনিস, একটা হলো প্রকৃতি আর একটা হলো প্রত্যয়। প্রকৃতি কাকে বলে, সেটা একটা মূল অংশটাকে প্রকৃতি বলে। আর প্রত্যয় কাকে বলে, মূল অংশের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে আমরা নতুন শব্দ তৈরি করি, সেটাকে আমরা বলছি হলো প্রত্যয়। ঠিক প্রকৃতিকে যেমন আমরা দুই ভাগে ভাগ করেছিলাম মনে আছে, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি, ঠিক অনুরূপ ভাবে প্রত্যয়কেও আবার দুই ভাগে ভাগ করা যায়, কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তোমরা একটু নামটা দেখে নাও, কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তো কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদের একটি জিনিস শিখে নিতে হবে, সেটা হলো এই প্রকৃতি প্রত্যয় শিখতে গেলে আরো কয়েকটা জিনিস এখানে জানতে হয়, যেমন গুণ বৃদ্ধি। গুণ বৃদ্ধি জিনিসটা কেমন এবং কি কারণে গুণ বৃদ্ধি বলা হচ্ছে সেটা একটু মনে রাখো। কোনো কোনো সময় প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত করলে প্রকৃতির আদি স্বর পরিবর্তন হয়। স্বর মানে স্বরধ্বনি বা স্বরবর্ণ বা কার যেটা ছিল, আদি মানে শুরুতে, শব্দের শুরুতে যে কার ছিল বা স্বরধ্বনি ছিল, সেই স্বরধ্বনি পরিবর্তন ঘটে। এই পরিবর্তন ঘটাটাকেই দুই নামে ভাগ করা হয়, একটা গুণ আর একটা হলো বৃদ্ধি। গুণ আর বৃদ্ধি দুটোই কিন্তু প্রকৃতি বের করার সময় এই পরিবর্তনের নাম। এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, তার ডিসিপ্লিনটা আমরা তোমাদেরকে একটা টেবিলের মধ্যে দিয়ে বুঝিয়েছি। তুমি একটু দেখার চেষ্টা করো, উপরে দেখো গুণ লেখা আছে বা সাইডে, আর ডান সাইডে লেখা আছে দেখো বৃদ্ধি। ঠিক গুণের নিচেই দুটো কলাম করা হয়েছে, একটা প্রদত্ত শব্দ একটা প্রকৃতি। বৃদ্ধির নিচেও দেখো দুটো কলাম করা হয়েছে, প্রদত্ত শব্দ প্রকৃতি। এই কলামগুলোতে যা যা লেখা আছে সেটা তুমি একটু টালি করো, কম্পেয়ার করো, তাহলে তুমি বুঝতে পারবে। খেয়াল করে দেখো, গুণের তালিকায় সর্ব উপরে লেখা আছে অসমান শূন্য, আর বৃদ্ধির তালিকায় প্রদত্ত শব্দে লেখা আছে আসমান আকার। ঠিক অনুরূপ ভাবে প্রকৃতির কলামে যে গুণের পাশে লেখা আছে অসমান শূন্য, বৃদ্ধির পাশে প্রকৃতিতে লেখা আছে অসমান শূন্য অবলিক আসমান আকার। তাহলে এখানে যে দুটো অংশ হলো, সেই অংশগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, তাহলেই দেখবা যে তোমার কাছে ক্লিয়ার হবে। সেটা হলো, হ্যাঁ, আমরা এখন একটু বুঝতে পেরেছি কিনা সেটা একটু দেখে নিতে চাই। গুণের অংশে অসমান শূন্য, প্রকৃতিতে অসমান শূন্য, বৃদ্ধিতে প্রদত্ত শব্দে আর সমান আকার, প্রকৃতিতে অসমান শূন্য অবলিক আর সমান আকার। এই জিনিসগুলো আমরা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। খেয়াল করে দেখো, আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণের সাথে একটা অ থাকে, কিন্তু প্রত্যেকটি ব্যঞ্জনের সঙ্গে অ উচ্চারণ হয়, শোনা যায় বা আছে ভাবা যায়, কিন্তু কোন ব্যঞ্জন যদি আকার একার রস্বীকার না থাকে তাহলে ওখানে কিছুই দেখা যায় না।
কিছুই দেখা যায় না সেই ব্যঞ্জনকে আমরা ধরেছি অসমান শূন্য। আর আকার যদি থাকে আকার দেখা যাবে, সেটাই আমরা বোঝাতে চেয়েছি। তাহলে চলন্ত বানানে চল, চর সঙ্গে অ, মানে এই অটা দেখা যাচ্ছে না বলে আমরা শূন্য লিখেছি। ঠিক ওই চর অকে আমরা যখন প্রকৃতি বের করব, প্রত্যয় বের করব, তখন চর অটা জয় অই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। এই কথাটা বুঝতে পেরেছো কিনা তোমরা? কথা বলো। জি স্যার। কি আমার কথা শুনতে পাচ্ছ না তোমরা? শুনতেছি স্যার। জি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, কিন্তু বুঝতে পেরেছো কিনা যে পর্যন্ত আমরা বুঝালাম? জি স্যার। গুণের তালিকায় অসমান শূন্যর ব্যাখ্যাটা হলো চলন্ত বানানের চর সঙ্গে অ আছে, অর্থাৎ ওখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, শূন্য। ঠিক চল বানানে চর সঙ্গেও শূন্য, মানে যা ছিল তাই রয়ে গেল। কিন্তু যখন আমরা বৃদ্ধিতে যাব তখন প্রদত্ত শব্দে যদি প্রথম ব্যঞ্জনে আকার থাকে, তাহলে সেই আকারটা প্রকৃতিতে অকার বা শূন্য অথবা আকার হতে পারে। সেক্ষেত্রে তুমি একটু দেখে নাও, সাংবাদিক শব্দটা আমরা দন্তস্বর সঙ্গে আকার দেখতে পাচ্ছি, আবার সাহিত্যিক শব্দেও দন্তস্বর সঙ্গে আকার দেখতে পাচ্ছি। কিন্তু সাংবাদিক শব্দটার প্রকৃতি বের করার সময় দন্তস্বর আকারকে উঠিয়ে জিরো বা শূন্য করা হয়েছে, সংবাদ বানান হয়ে গেছে। দেখো এখানে আকার আর নেই। কিন্তু সাহিত্যিক বানানে সাহিত্য এই বানানে আকার কিন্তু রয়ে গেল। তাহলে আকার উঠেও যেতে পারে, আকার থাকতেও পারে, এই প্রমাণটা আমরা করলাম। ঠিক গুণের দ্বিতীয় সিরিয়ালে যে দেখো, এই প্রদত্ত শব্দে যদি একার থাকে তাহলে প্রকৃতিতে সে ওইটা হয়ে যায় রস্যিকার বা দীর্ঘিকার। অবলিক দিয়ে রস্যিকার দীর্ঘিকার বোঝাতে চেয়েছি। এবার দেখো কেনা বানানে হয় একার, কিন্তু এটাকে যখন আমরা প্রকৃতি করব তখন হচ্ছে কিন, কিনলাম, কিনবো, কিনছে, এই এগুলো হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। তাহলে এর সঙ্গে আ প্রত্যয় যোগ করে কেনা বানিয়েছি, তাহলে একার ছিল রস্যিকার হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে নেওয়া শব্দের প্রকৃতি হলো নি, নি বানানটা দীর্ঘিকার। তোমরা 9-10 বোর্ড বইয়ে দেখে নিও, দেখবা যে নি বানানটা দীর্ঘিকার আছে, নি যোগ আ নেওয়া। তাহলে একারটা রস্যিকার হতে পারে, কখনো দীর্ঘিকার হতে পারে। ঠিক বৃদ্ধির সাইডে যাও, যে দেখো ঐকার, ঐকারটা কি হতে পারে, রস্যিকার দীর্ঘিকার যে কোনো একটা হতে পারে। আমরা উদাহরণ দিয়েছি, দেখো শৈশব, এই ঐকার, ঐকারটা শিশু বানানের রস্যিকার হয়ে গেছে। বৈজ্ঞানিক, এখানেও দেখো যে ঐকারটা রস্যিকার হয়ে গেছে বিজ্ঞান বানানে। তাহলে আমরা গুণের প্রথম দুটো আর বৃদ্ধির প্রথম দুটো নিয়মের উদাহরণ আমরা ব্যাখ্যা করেছি। এবার আসো গুণের 3 নম্বর নিয়ম। গুণের 3 নম্বর নিয়মে বলা হয়েছে, যদি প্রদত্ত শব্দের শুরুতে ওকার থাকে তাহলে সেই ওকার হ্রস্বকার বা দীর্ঘকার হয়ে যাবে। প্রমাণ দেখো, ধোয়া, ধোয়া বানানে হয় ওকার, সেটাকে আমরা প্রকৃতি বের করছি কি ধু, ধুটা ধৌত করা অর্থে বোঝানো হয়। হ্যালো, কে? আমি ক্লাস নিচ্ছি অনলাইনে। আমি 1টার পরে ফ্রি হব। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম ওকারটা হয়ে যাবে রস্যকার বা দীর্ঘকার। তাহলে আমরা প্রমাণ দেখাচ্ছি, দেখো সোনা বানানে তালবাসয় ওকার আছে, এটা আমরা প্রকৃতিতে রস্যকার দিয়ে শুন বানান লিখছি, শুনলাম, শুনবো, শুনছে, এগুলো আমরা ওকারটা রস্যকারে রূপান্তর হয়েছে। ঠিক বৃদ্ধির সাইডে দেখো রয়েছে ঔকার, ঔকারটা হয়ে যাবে রস্যকার দীর্ঘকার। সৌন্দর্য বানানে দন্তস্বয় ঔকার, এটা সুন্দর বানানে দেখো রস্যকার হয়ে গেছে। সৌর, সৌর হচ্ছে সূর্য শব্দ থেকে এসেছে,
তাহলে সূর্য বানান দীর্ঘকার দিয়ে লেখা হয়, তাহলে হ্রস্বকার দীর্ঘকারের পরিবর্তে ঔকার হয়ে গেল, এটা বৃদ্ধি সাইডে এসেছিল। ঠিক আরেকটা নিয়ম আমরা এখানে রয়ে গেল, সেটা দেখে নেবো একটু। গুণের সাইডে ছিল হচ্ছে অর সমান র অবলিক রেপ, রও কোথাও থাকতে পারে, রেপও থাকতে পারে। তাহলে কর্তা বানানে পর পরে রেপ আছে, আবার কর্তব্য বানানেও রেপ আছে। এই রেপের পরিবর্তে হয়ে যাবে রিকার। তাহলে ক্রি বানানে দেখো রিকার চলে এসছে, তার সঙ্গে তা যোগ করলে কর্তা হয়, আর ক্রির সঙ্গে তব্য যোগ করলে কর্তব্য হয়। অনুরূপভাবে বৃদ্ধি সাইডে দেখো আর, এটাকে আমরা আকার র লিখতে পারি, আবার কোনো কোনো সময় আকার রেপও লিখতে পারি। সুতরাং আমরা একটু দেখার চেষ্টা করছি যে আকার রেপ রয়েছে কার্য বানানে, এই কার্য বানানে আকার রেপের পরিবর্তে রিকার হয়েছে ক্রি যোগ খ্যান। আবার কারক বানানে ক্রি যোগ নক কারক। এই যে পর্যন্ত আমরা বুঝালাম, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কথা বলো ছোট নেড়ে, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। স্যার এই যে কথা বলো। স্যার বলতেছে যে স্যার কর্তা কার্য এগুলো আবার একটু বুঝাই দিলে। কোনটা? স্যার রিকার। শুধু রিকারটা নাকি সবগুলো? স্যার রিকারটা। আর একটু জোরে বলো, তোমার কথা আমি শুনতে পাচ্ছি কম। স্যার রিকারটা। রিকারেরটা মানে একবার শেষ লাইনেরটা। জি স্যার। রিকারে দেখো যে যদি প্রদত্ত শব্দের শুরুতে ব্যঞ্জনের সঙ্গে অ থাকে, তারপরে রেপ থাকে বা র থাকে, তাহলে সেই রেপ বা রর পরিবর্তে রিকার হবে প্রকৃতিতে। জি স্যার। কর্তা বানানে কর পরে রেপ আছে দেখো, এজন্য ক্রি বানানটা রিকার দিয়ে লিখেছি। কর্তব্য বানানেও দেখো রেপ আছে, এটা রিকার লিখেছি। ঠিক বৃদ্ধির সাইডে এসে আকার র বা আকার রেপ যদি থাকে, তাহলে সেখানে রিকার হবে। যেমন কার্য বানানে আকার রেপ আছে, আমরা রিকার লিখেছি। কারক বানানে আকার র আছে, এখানেও আমরা রিকার লিখেছি। বোঝা গেছে নাকি বোঝা যায়নি? জি স্যার বুঝছি। জি, আমরা এবার যাচ্ছি হলো প্রত্যয়কে দুই ভাগে ভাগ করেছিলাম, মনে আছে কিনা? প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। কি কি? কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। এই নাম দুটো তোমাদের জানা আছে অবশ্যই। এবার দেখো এই কৃত প্রত্যয় জিনিসটা কি সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। আমরা প্রকৃতি শিখেছিলাম, প্রকৃতিকে দুই ভাগে ভাগ করেছিলাম, মনে আছে কিনা দেখো, ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি। এখন ক্রিয়া প্রকৃতি কাকে বলেছিলাম সেটা আমরা একটু মনে করার চেষ্টা করব। ক্রিয়ামূল বা ধাতু যখন প্রকৃতি হবে তখন ওটা ক্রিয়া প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতির পরে বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত থাকবে সেটাকে আমরা কৃত প্রত্যয় বলবো। উদাহরণ হিসেবে দেখো চল, এই চল হলো ক্রিয়ামূল বা ধাতু। চলিল, চলবে, চলছে, সুতরাং এরপরে যে অন প্রত্যয় যোগ করা হয়েছে এই অনকে আমরা বলবো কৃত প্রত্যয়। তাহলে ক্রিয়া প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত থাকে সেটাকে আমরা বলবো কৃত প্রত্যয়। বোঝা গেল কিনা? কথা বলো। জি স্যার বোঝা গেছে। জি, এবার আসো বাংলা ভাষায় দুই ধরনের কৃত প্রত্যয় ব্যবহার হয়। একটা হলো বাংলা কৃত প্রত্যয়, আরটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়। এখন দেখার চেষ্টা করব বাংলা কৃত প্রত্যয় আর সংস্কৃত কৃত প্রত্যয়। বাংলা কৃত প্রত্যয় আছে হলো 21টা। বাংলা কৃত প্রত্যয় কটা? 21টা। 21টা কি কি? একটা হলো শূন্য, একটা হলো অ, একটা অন, তারপরে অনা, অনি, অন্ত, অক, আ, আই, আউ, আন, আনি, আরি বা আল, ই, ইয়া, উ, উয়া, তা, তি, না। এই কটা হলো বাংলা কৃত প্রত্যয়।
এই কীট প্রত্যয়গুলোর প্রত্যেকটার উদাহরণ 19 বোর্ড বইয়ে কিন্তু দেওয়া হয়েছে, তোমরা একটু চাইলে দেখে নিতে পারবা। এবার আমরা যাচ্ছি সংস্কৃত কীট প্রত্যয়। সংস্কৃত কীট প্রত্যয় কটা? 17টা। একটা হলো অনট, একটা হলো কয়ত, একটা কয়ত রস্বীকার, একটা তব্য। এই যে কিছুক্ষণ আগে তব্য দিয়ে আমরা উদাহরণ দিয়েছিলাম কর্তব্য বানানে। 30, নক, তারপরে ঘ্যান, তারপরে অন্তর্য, নিন, ইন, অল, ইষ্ণু, বর, বর বা র, উক বানান দুই রকম হতে পারে, শানস এবং হ। এই কয়টা হলো সংস্কৃত কীট প্রত্যয়। তাহলে বাংলা কীট প্রত্যয় কতটা? উত্তর বলো। স্যার 21টা। আর সংস্কৃত কীট প্রত্যয় কতটা? 17টা। 17টা স্যার। 17টা। জি, তাহলে এই যে আমরা সংখ্যাটা বলেছি এবং তালিকাটাও বলে দিয়েছি, এই তালিকার উদাহরণ তুমি চাইলে 9-10 বোর্ড বই থেকে দেখে নিতে পারবে, বা অন্য কোনো ব্যাকরণ বইতেও তুমি এর উদাহরণগুলো দেখে নিতে পারবে। তারপরেও আমরা যেহেতু আলোচনায় এনেছি, সেক্ষেত্রে আমরা কিছু উদাহরণ দেখাই দিচ্ছি। বাংলা কীট প্রত্যয় কোনগুলোকে বলা হয়? বাংলা ভাষায় নিজস্ব কতগুলো ধাতু রয়েছে, যেগুলো সংস্কৃত বা তৎসম কোনোটিই নয়। এগুলো প্রাকৃত ভাষা থেকে বাংলায় এসেছে। আমরা অন্য ক্লাসে আলোচনা করেছি সংস্কৃত থেকে প্রাকৃত, তারপরে বাংলা ডাইভার্ট হয়ে শব্দগুলো এসেছে, এরকম আমরা দেখেছি। আবার দেখা যাচ্ছে কিছু শব্দ সংস্কৃততে নেই কিন্তু প্রাকৃততে আছে, প্রাকৃতের পর বাংলায় এসেছে, এরকম আমরা উদাহরণ পেয়েছি। সেক্ষেত্রে আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে বাংলা কীট প্রত্যয় হতে গেলে অবশ্যই এগুলো প্রাকৃত ভাষা থেকে আসতে হবে। তাহলে এই শব্দগুলোর পরে যে প্রত্যয় যোগ হবে সেটাকে আমরা বলবো কি? বাংলা কীট প্রত্যয়। উদাহরণ হিসেবে লিখে দিয়েছি, দেখো, বাস যোগ অন বাচন, চল যোগ অন্ত চলন্ত, খেল যোগ অনা খেলনা। এগুলো অন, অন্ত, অনা, এগুলো হচ্ছে বাংলা কীট প্রত্যয়। কারণ হলো প্রকৃতিগুলো প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, সুতরাং এই প্রত্যয়গুলোকে আমরা বাংলা কীট প্রত্যয় নাম বলবো। সাথে সাথে আরেকটা প্রত্যয়ের নাম পাচ্ছি, সেটা হলো সংস্কৃত কীট প্রত্যয়। সংস্কৃত কীট প্রত্যয় কোনগুলো? সংস্কৃত, সেগুলোকে আমরা বলবো সংস্কৃত কীট প্রত্যয়। তাহলে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে যে শব্দগুলো, তাদের সঙ্গে প্রত্যয়গুলোকে আমরা বলবো বাংলা কীট প্রত্যয়। আর সংস্কৃত ভাষার শব্দগুলো বা ধাতুর সঙ্গে যে প্রত্যয়গুলো যোগ হবে সেগুলো সংস্কৃত কীট প্রত্যয়। সংস্কৃত কীট প্রত্যয়ের উদাহরণ দেওয়া আছে গম। এই গম শব্দটি সঙ্গে যদি কয়তয় রস্বীকার প্রত্যয় যোগ করা হয় তাহলে কি গতি শব্দটা হয়ে যায়। ক্রি যোগতব্য আমরা কিছুক্ষণ আগে বলেছি, এই ক্রি হলো সংস্কৃত ভাষার ক্রিয়ামূল, সুতরাং এর সঙ্গে তব্য যোগ হয়েছে, এই তব্যকে আমরা বলবো সংস্কৃত কীট প্রত্যয়। গই যোগ নক, এই গইটা হলো সংস্কৃত ভাষার ক্রিয়ামূল বা ধাতু, এর সঙ্গে নক প্রত্যয় যোগ হয়েছে, সুতরাং এটা শব্দটা হয়ে গেছে গায়ক। তাহলে এই সংস্কৃত কীট প্রত্যয়ের উদাহরণ দিলাম, বাংলা কীট প্রত্যয়ের উদাহরণ দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রসঙ্গে আলোচনা করা লাগবে? কথা বলো। না স্যার। স্যার বলেন। আর আর আলোচনা করা লাগবে এই প্রসঙ্গে? না। এবার আমরা যাচ্ছি সংস্কৃত কীট প্রত্যয়ের ব্যবহার বিধি বোঝার জন্য কয়েকটা সাধারণ সূত্র রয়েছে, এই সূত্রগুলো আমরা একটু দেখে নেব। সূত্রগুলোর মধ্যে তিনটা জিনিস, একটা হলো উপধা, একটা টি, একটা হলো ইত, লাল কালিতে লেখা আছে, দেখে নাও। উপধা কোনগুলো? ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনিকে বলা হয় উপধা। একটু পড়ে নাও, এই অংশটা আমি লিখে দিয়েছি, তোমাদের
বোঝার জন্য ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনিকে বলা হয় উপধা। তাহলে পট হলো ধাতু বা প্রকৃতি, এর কি আগের ধ্বনি ঠ, এর আগে হলো অ আছে, এই অ কে আমরা বলবো উপধা। দেখো আমি ব্যাখ্যা করে লিখে দিয়েছি, ব্যাখ্যা লিখে দিয়েছি। এবার আমরা যাচ্ছি টি কাকে বলে। আদ্য স্বরের পরবর্তী সমুদয় ধ্বনিকে বলা হয় টি। আদ্য স্বর মানে কি, প্রথমে যে স্বরটা আছে তার পরের অংশটাকে বলা হবে, যেমন পট, এই পট প বাদ দিলে আর থাকে হলো অ ঠ, এই অ ঠ কে বলা হবে টি। এবার আসো ইট, ইটটা কোনটা? ধাতু বা প্রাতিপদিক, প্রাতিপদিক কাকে বলা হয়? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। বা ধাতু বা প্রাতিপদিকের সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, যুক্ত হওয়ার সময় প্রত্যয় থেকে যে বর্ণগুলো বাদ পড়ে যায় সেটাকে বলা হয় ইদ। যেমন ধ্বনির পরের সকল ধ্বনিগুলোকে, সমুদয় ধ্বনিকে বলা হয় টি। আর ঈদ বলা হয় প্রত্যয় থেকে যে বর্ণ বাদ পড়ে যায় প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়ার সময়, সেটাকে বলা হয় ঈদ। এই তিনটা জিনিস বুঝতে পেরেছো কিনা? উপধা, টি আর ঈদ। কথা বলো। কথা বলছো না যে? হ্যালো জি স্যার। স্যার, জি আপনার স্যার। সাউন্ড বেজে বেজে শুনতেছি। মানে কি হ্যালো পার্সেন্টেজ স্যার, নেবো এখন? স্যার নিতে পারেন স্যার। এই 10-60 ওর নাম লেখো নিচে। আমরা কি পার্সেন্টেজ এখন নেব? জি স্যার নিন স্যার। কথা বলছে না হ্যালো। তো, কথা বলছো না যে তোমরা? জি স্যার, নিয়ে নেন স্যার। আর এখানের মধ্যে স্যার ওই যে স্যার বাইরেরও কিছু স্টুডেন্ট আছে মনে হচ্ছে। হ্যাঁ কি বলছি রে বল? এবার বলো, কি বলছি? স্যার এখানে বাইরের স্টুডেন্ট আছে। এবার আমরা যাচ্ছি এই তোমরা শুনতে পাচ্ছো? জি স্যার। কথা বেজে বেজে শুনতে আসতেছে। পাচ্ছো? হ্যাঁ বুঝতে পারছি না, আবার বলো। স্যার সাউন্ড বেজে বেজে আসতেছে স্যার। নেটের সমস্যা মনে হয়। হ্যাঁ নেটের সমস্যা। সকলের কাছে কি এরকম হচ্ছে? জি স্যার, আটকে আছে স্যার। জি স্যার। না এখন শোনা যাচ্ছে? কিছুক্ষণ আগে নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল, তারপরে আবার সংযুক্ত হয়েছে। আচ্ছা স্যার। এখন ঠিক আছে? জি স্যার এখন ক্লিয়ার আছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আশা করা যায়। তাহলে আমরা আবার যে অংশ পড়ছিলাম, এটা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? না স্যার। কথা বলো, স্ক্রিন দেখা যাচ্ছে? না না স্যার। স্যার।
স্ক্রিন দেখা যাচ্ছে? কথা বলো না কেন? জি স্যার এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। জি, আমরা তাহলে উপধা টি আর ইত এই সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা যাচ্ছি তদ্ধিত প্রত্যয়। আগে ছিল কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আমরা ধারণা দেব, সেটা হলো নাম প্রকৃতি একটা নাম শুনেছিলাম, মনে আছে কিনা? নাম প্রকৃতির পরে যে প্রত্যয় যোগ হবে সেটাকে বলা হবে তদ্ধিত প্রত্যয়। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আরটা বিদেশি তদ্ধিত প্রত্যয়। বাংলা তদ্ধিত প্রত্যয়ের সংখ্যা হলো 16টি। দেখে নাও, আমরা তালিকা লিখে দিয়েছি। তারপরে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় হলো 18টি, আর বিদেশি তদ্ধিত প্রত্যয় হচ্ছিল 10টি। এই প্রত্যেকটার উদাহরণ তোমরা চাইলে 19 বোর্ড বই থেকেও দেখে নিতে পারবে, অথবা অন্য বই থেকেও তোমরা প্রত্যেকটার উদাহরণ দেখে নিতে পারবে, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য কয়েকটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি। বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ কালকে দেখো, সংস্কৃত ভাষা থেকেও প্রত্যয় প্রকৃতিটা আসবে না, আবার বিদেশি থেকেও আসবে না। তাহলে প্রাকৃতর মাধ্যমে বাংলা এসেছে। এই শব্দগুলোতে যে প্রত্যয় যোগ হবে সেগুলোকে আমরা বলবো বাংলা তদ্ধিত প্রত্যয়। যেমন চোর, এটা নাম শব্দ, তাহলে নাম প্রকৃতি, এর সঙ্গে আ যোগ করে চোরা। বন, এটা হলো কি নাম শব্দ, এর সঙ্গে আই যোগ করেছি, বোনাই হয়ে গেছে। পাথর, এটা নাম শব্দ, ইয়া যোগ করেছি, পাথুরিয়া বা পাথুরে। স্যার বোনাই মানে কি? এই তোমরা কিছু বলছো আমাকে? স্যার বোনাই মানে কি? বোনাই হচ্ছে, বোনের হাজবেন্ডকে বোনাই বলা হয়। ভগ্নিপতি যেটাকে বলি আমরা। জি স্যার ভগ্নি বুঝছি স্যার। শব্দটি হলো সংস্কৃত ভাষার শব্দ, আর বোন শব্দটি হলো বাংলা শব্দ, প্রাকৃত ভাষার শব্দ। কি আর কোনো জিজ্ঞাসা আছে, না সামনে যাব? সামনে যান স্যার। না স্যার সামনে যান স্যার। জি, তাহলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কোনগুলো? সংস্কৃত বা তৎসম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত থাকে সেটাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলা হবে। যেমন শিশু, এটা হলো সংস্কৃত ভাষার শব্দ, নাম শব্দ, এর সঙ্গে মধ্যাহ্নশয় মধ্যাহ্ন স্ন যোগ করা হয়েছে, যোগ করলে শব্দটা হয়ে গেছে শৈশব। এখানে যদিও একটা ধ্বনি পরিবর্তনের নিয়ম আছে, যেটা সন্ধিতে শেখানো হয়, সেই ধ্বনি পরিবর্তনের কারণে কিন্তু শেষে ব চলে এসেছে। আরেকটা উদাহরণ হচ্ছে গুণ যোগ বতুক, এটা বতুকটা হয়ে যায় বান, তাহলে গুণবান। জ্ঞান যোগ ইন, জ্ঞানী, তাহলে ইনটা দীর্ঘই ইচ্ছুত্রে বাদ যায়, সরি দন্তান্ন ইচ্ছুত্রে বাদ যায়, দীর্ঘইকার বসে, তাহলে জ্ঞানী শব্দটা হয়ে গেল। আর বিদেশি তদ্ধিত প্রত্যয়টা হচ্ছে কি, সংস্কৃত ভাষা থেকে শব্দটা হবে না, প্রাকৃত বা বাংলা হবে না, অন্য ভাষার কোন শব্দের সঙ্গে যে প্রত্যয়গুলো যোগ হবে সেগুলোকে আমরা বলবো বিদেশি তদ্ধিত প্রত্যয়। তাহলে বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ বাড়ি যোগ ওয়ালা বা আলা, বাড়ি অলা বা বাড়ি আলা, এই দুটো শব্দই আমরা বলে থাকি। বাজি যোগ কর, বাজি কর। জবান যোগ বন্দি বা বন্ধ, এই শব্দটা জবানবন্দি। কলম যোগ বাজ, কলমবাজ। ধড়ি যোগ বাজ, ধড়িবাজ, এই শব্দগুলো সবই হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা মোটামুটি তোমাকে প্রকৃতি এবং প্রত্যয় অধ্যায়টা তোমাদেরকে বোঝাতে পারলাম। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা এবার লিখে নাও। প্রশ্ন কি আসতে পারে সেটা লিখে নাও। কাগজ কলম নিয়েছো প্রশ্ন লেখার জন্য? জি স্যার। বলবো প্রশ্ন? জি স্যার। জি লেখো, প্রকৃতি ও প্রত্যয়ের সংজ্ঞা দাও। এবং এদের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো।
এবং এদের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটার উত্তর লিখতে গেলে আজকে লেকচারে আমরা যা যা দেখিয়েছি সবটুকুই তোমাকে উত্তরে লিখতে হবে। কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আমি আরেকবার স্ক্রিনশট নিচ্ছি, তোমরা সবাই স্থির থাকো, পার্সেন্টেজ দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হলো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম আল্লাহ স্যার। হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।